আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিয়াজ মোর্শেদ বলছি, লেকচারার ইন অ্যাকাউন্টিং, গ্রিনফিল্ড কলেজ। তো আজকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে, হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে আমি মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় এসএসসি পরীক্ষাতে একটা কোশ্চেন থাকে, সেটা হলো ক্রয় জাবেদা। আজকে আমাদের টপিক হলো ক্রয় জাবেদা। তো তার আগে আমরা বুঝে নেই আসলে ক্রয় জাবেদা জিনিসটা কি। ক্রয় জাবেদা জাবেদা তো আমরা সবাই জানি, জাবেদা হলো কি হিসাবের প্রাথমিক বই। হিসাবের প্রাথমিক বই তার মানে লেনদেনগুলা তো যে কোনো লেনদেন সবার প্রথমে বিভিন্ন উৎস দলিলে লেখা হয়। আমরা জানি লেনদেন সংগঠিত হওয়ার পর সেগুলো সাধারণত প্রথমে কি উৎস দলিলে লেখা হয়। উৎস দলিল বলতে বোঝাচ্ছে কি, মনে করো কোনো নগদ লেনদেন, নগদ লেনদেন হলো, নগদ লেনদেনটা প্রথমে কোথায় লেখা হয়? নগদ লেনদেনটা প্রথমে লেখা হয়, এটা যদি ব্যয় হয়, নগদে যদি ব্যয় হয় তাহলে সেটা লেখা হবে কি ডেবিট ভাউচারে। আর যদি সেটা আয় হয়, আয় হলে লেখা হবে কি ক্রেডিট ভাউচারে। ক্রেডিট ভাউচারে লেখা হবে। তারপরে নগদ বাকি ডাজেন্ট ম্যাটার, যে কোনো ব্যয় হলো ডেবিট ভাউচারে লেখা হবে, যে কোনো আয় ক্রেডিট ভাউচারে লেখা হবে। যদি বাকিতে পণ্য ক্রয় করা হয় তাহলে সেটা কোন উৎস দলিলে লেখা হয়? চালানে লেখা হয়। যদি কোনো বাকিতে পণ্য বিক্রয় করা হয় সেটাও চালানে লেখা হয়। নগদে পণ্য ক্রয় বিক্রয় হলে সেটা কোথায় লেখা হয়? ক্যাশ মেমোতে লেখা হয়। তো আমরা সবাই এই জিনিসগুলো নবম দশম শ্রেণীর অধ্যায় 2-তে জানতে পেরেছি যে যে কোনো লেনদেন যদি সংগঠিত হয় তাহলে সেটা এরকম উৎস দলিলে লেখা হয়। এরকম উৎস দলিলে লেখা হয়, যেমন চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। আচ্ছা, তো এই উৎস দলিলের সহায়তা নিয়ে লেনদেনগুলোকে প্রথমে প্রাথমিকভাবে হিসাবের একটি প্রাথমিক বইতে লেখা হয়। সেই প্রাথমিক বইটার নাম হলো জাবেদা। জাবেদা হলো এমন একটা হিসাবের প্রাথমিক বই যেখানে লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ টাকার পরিমাণ সহ লেখা হয়ে থাকে। এটা হলো কি জাবেদা। এখন একটা জিনিস একটু চিন্তা করে দেখো, মনে করো একটা জাবেদা বই। জাবেদা মানে কি, ইমাজিন করতে পারো জাবেদা হলো একটা হিসাবের খাতা। তাহলে হিসাবের খাতা যেখানে এই যে লেনদেনের যে উৎস দলিল, এই উৎস দলিল থেকে রেফারেন্স নিয়ে এই লেনদেনগুলোকে জাবেদার মধ্যে লেখা হয়। এখন চিন্তা করে দেখো, এই যত লেনদেন আছে সব লেনদেন যদি একটা জাবেদা বইয়ের মধ্যে লেখা হয়, মনে করো আমি একটা মোটা করে খাতা বানালাম, এটার নাম লিখলাম যে জাবেদা। তো এই সব যত লেনদেন আছে সব লেনদেন যদি একটা হিসাবের খাতা জাবেদায় যদি লিখি, তাহলে কিন্তু সেটা প্রতিষ্ঠানের জন্য একটু সমস্যার কারণ হবে। কারণ যে কোনো লেনদেন এখান থেকে খুঁজে বের করাটা কষ্টসাধ্য হবে, কারণ সবগুলো লেনদেন হিজিবিজি করে একটা খাতার মধ্যে লেখা হয়েছে। তো এই জন্য বিভিন্ন সুবিধার জন্য এই জাবেদাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। মোটামুটি ভাবে জাবেদাকে 7টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা। এই 7 ভাগে জাবেদাকে ভাগ করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে হিসাবের যে প্রাথমিক বইটা, মানে যেখানে লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ টাকার পরিমাণ সহ প্রাথমিকভাবে লেখা হয়, পাকাপাকিভাবে না, প্রাথমিকভাবে লেখা হয়, সেই বইটা আসলে একটা না, সেই বইটা হলো অ্যাকচুয়ালি কয়টা? 7টা। ব্যাপারটা এমন ইমাজিন করতে পারো যে একজন লোক সে কোথাও চাকরি পেলো, অ্যাকাউন্টসে চাকরি পেলো, সে বিভিন্ন হিসাব কিতাব করে, ওইখানে হিসাব রাখে। তো সে যখন জাবেদা করতে যাবে, জাবেদা করার সময় সে তার পিয়নকে, তার আন্ডারে যে পিয়ন আছে, পিয়নকে বলবে যে যে ভাই 7টা খাতা কিনে নিয়ে আসেন, 7টা খাতা কিনে নিয়ে আসেন। তো 7টা খাতা কিনে আনবে। তো এই 7টা খাতার 7টা নাম দিবে। একটার নাম দিবে ক্রয় জাবেদা, একটা খাতার নাম ক্রয় জাবেদা, একটা খাতার নাম বিক্রয় জাবেদা, একটা খাতার নাম ক্রয় ফেরত, একটা নাম বিক্রয় ফেরত, একটা নগদ প্রাপ্তি, একটা নগদ প্রদান, আর একটা সাধারণ জাবেদা। এই 7টা খাতা বানাবে, ঠিক আছে? তো 7টা খাতা বানালে কি সুবিধা হবে? সুবিধা হবে এরকম যে বিভিন্ন স্পেসিফিক লেনদেনগুলো খোঁজার জন্য একটা হিসাবের খাতা দেখলেই হবে স্পেসিফিক লেনদেনগুলো বের করার জন্য। মনে করো আমার বাকিতে পণ্য ক্রয়ের পরিমাণ কত, এটা জানার জন্য এত খাতা খোঁজার দরকার নেই, আমি ক্রয় জাবেদার মধ্যে দেখবো। বাকিতে পণ্য বিক্রয়ের পরিমাণ কত, এটা আমরা দেখবো কি বিক্রয় জাবেদার মধ্যে দেখবো, ঠিক আছে? তো এই হলো জাবেদা নিয়ে আমার প্রাথমিক আলোচনা। তো এই 7টা জাবেদার মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা জাবেদা হলো ক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদা হলো এমন একটা হিসাবের খাতা যেখানে একটা প্রতিষ্ঠানের বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। ভালো করে শুনে রাখো, ক্রয় জাবেদা হলো এমন একটা হিসাবের খাতা বা এমন একটা জাবেদার বই যেটার মধ্যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের বাকিতে পণ্য ক্রয় হিসাবভুক্ত করা হয়, অন্য কিছু না, কিন্তু আসবাবপত্র ক্রয় না,
দালান কোঠা ক্রয় না, পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় হিসাবভুক্ত করা হয়, তাও আবার বাকিতে, নগদে না, বাকিতে পণ্য ক্রয় হিসাবভুক্ত করা হয়, তাকে বলা হয় কি ক্রয় জাবেদা। তো একটু ইমাজিন করে দেখো, ক্রয় জাবেদা ইমাজিন করো আমার সাথে, ক্রয় জাবেদা হলো একটা হিসাবের খাতা। তো হিসাবের খাতা মনে করো এটা, এই খাতাটার আমি প্রথমে কভার পেজটা উল্টালাম, কভার পেজটা উল্টানোর পর আমি ভিতরে এমন একটা ছক কাটলাম, ঠিক আছে? তার মানে ক্রয় জাবেদার মধ্যে আমরা বিভিন্ন লেনদেনগুলো হিসাবভুক্ত করার জন্য এরকম একটা ছক কাটবো। এই যে ছকটা হলো এরকম একটা স্পেসিফিক ছক, ছক কাটলাম। এই ছকের মধ্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যে বিভিন্ন বাকিতে পণ্য ক্রয় আছে, এই বাকিতে পণ্য ক্রয়গুলো এখানে লিপিবদ্ধ করবো। ইমাজিন করো ভালো করে, তুমি একটা কোনো প্রতিষ্ঠানে জব করছো, তো ওই প্রতিষ্ঠানে যেসব লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো থেকে বাকিতে পণ্য ক্রয় যেগুলা, শুধুমাত্র সেগুলা তুমি এই ছকের মধ্যে হিসাবভুক্ত করবে। এই ছকটা কোথায় থাকবে? ছকটা হলো যে ক্রয় জাবেদার যে খাতাটা, খাতাটার ফ্রন্ট পেজ উল্টালে ভিতরে তুমি এরকম ছক কেটে নিবে। ওকে, তো আমি আমার বরাবরের মতো আমি ডান পাশে একটা উদ্দীপক লিখে দিয়েছি, উদ্দীপকটা আমি পড়ছি, একটু খেয়াল করো। উদ্দীপক দেখে আমরা বের করবো, আমরা তো আজকে তৈরি করবো হলো ক্রয় জাবেদা। উদ্দীপক থেকে বের করবো যে সব সব লেনদেন কিন্তু ক্রয় জাবেদা আসবে না, কোন লেনদেনগুলো ক্রয় জাবেদা আসবে আমরা সেটা বের করবো। ওকে, তো এখানে বলেছে জনাব এক্স এর কিছু লেনদেন নিম্নরূপ। এক্স হলো একজন ব্যবসায়ী, তার ব্যবসায়ের কিছু লেনদেন নিম্নরূপ। তো প্রথমে মে 1 2014 মে 1 বলা আছে রাকিব হতে প্রতি একক 100 টাকা দরে 500 একক পণ্য ক্রয়। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা পণ্যের দাম 100 টাকা। এরকম কয়টা পণ্য কেনা হয়েছে? 500টা পণ্য কেনা হয়েছে। এখন প্রবলেম হলো এখানে এই পণ্যটা বাকিতে কেনা হয়েছে নাকি নগদে কেনা হয়েছে, এটা কিন্তু এখানে মেনশন করা নাই। তো এখানে আমার বলতে হবে একটা কথা, সেটা হলো মনে রাখবা, যে কোনো ক্রয় বা যে কোনো বিক্রয় করার সময়, যে কোনো ক্রয় বা যে কোনো বিক্রয় করার সময় যার নিকট থেকে ক্রয় করা হয়েছে বা যাকে পণ্য বিক্রয় করা হয়েছে তার নাম যদি উল্লেখ করা থাকে, তাহলে সেই লেনদেনটা অ্যাকচুয়ালি নগদে না, সেই লেনদেনটা অ্যাকচুয়ালি কি বাকিতে। এটা রুলস। ঠিক আছে, তার মানে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় ভালো করে বুঝো, পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যদি এখানে ক্রেতা বা বিক্রেতার নাম মেনশন করা থাকে, এই যে এখানে নাম মেনশন করা আছে, এখানে আমাদের বিক্রেতাকে রাকিবের নাম মেনশন করা আছে, তাহলে আমরা ধরে নিব এটা অ্যাকচুয়ালি লেনদেনটা কিভাবে হয়েছে, বাকিতে হয়েছে। তার মানে এই পণ্যটা যে ক্রয় করা হয়েছে এটা বাকিতে ক্রয় করা হয়েছে, আমরা বুঝলাম। তার মানে বোঝা যাচ্ছে এই লেনদেনটা আমাদের ক্রয় জাবেদায় লিখবো, আমরা ক্রয় জাবেদায় লিখবো। এখানে পাশে কিছু বলা আছে চালান নম্বর 107, তার মানে এটার যে উৎস দলিল, উৎস দলিল হলো কি চালান। আমরা তো জানি বাকিতে পণ্য ক্রয়টা কোথায় লেখা হয়, চালানে লেখা হয়। চালানের 107 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে, এটা হলো উৎস দলিল। তার মানে এই লেনদেনটা প্রথমে চালান নামক উৎস দলিলে লেখা হয়েছে, সেখান থেকে আমরা এই ক্রয় জাবেদাটা প্রস্তুত করছি। শর্ত 2/10 নিট 25, এই জিনিসটা থেকে এমসিকিউ আসতে পারে, একটু সবাই খেয়াল করো। শর্ত 2/10 নিট 25, এই পণ্যটা আমরা তো বাকিতে ক্রয় করেছি, তাই না? তো এখানে ক্রয় করার সময় আমাদের বিক্রয় শর্ত, মানে আমাদের যে বিক্রেতা সে আমাদেরকে বিক্রয় শর্ত দিয়েছে যে 2/10। 2/10 মানে হলো যদি তাকে আমরা 10 দিনের মধ্যে তার এই পাওনা টাকা আমি যদি পরিশোধ করে দিই তাকে, তাহলে সে আমাকে 2% ছাড় দিবে। এটার মানে হলো এটা, ভালো করে বুঝে নাও। 2/10 মানে কি, 10 দিনের মধ্যে যদি আমি তাকে তার পাওনা টাকা পরিশোধ করে দিই, তাহলে সে আমাকে 2% টাকা ছাড় দিবে। আর নিট 25 মানে হলো 25 দিনের মধ্যে তার টাকা অবশ্যই তাকে পরিশোধ করতে হবে, তার টাকা অবশ্যই তাকে পরিশোধ করতে হবে। তো এটা হলো শর্তের ব্যাপারটা। এখান থেকে এমসিকিউ আসতে পারে, যে বলা থাকতে পারে যে 2/10 এই কথাটির অর্থ কি। 2/10 এই কথাটির অর্থ 10 দিনের মধ্যে যদি আমরা তাকে টাকা পরিশোধ করি, তাহলে সে আমাকে 2% টাকা ছাড় দিবে। এরপরে বলা আছে কারবারি বাট্টা 10%, তার মানে তার নিকট থেকে যে পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয় করার সময় সে আমাকে ছাড় দিয়েছে কত পার্সেন্ট? 10%। তার মানে পণ্যের ক্রয় মূল্য থেকে এই 10% ছাড়টা আমাদেরকে বাদ দিতে হবে, কারণ সে আমার কাছে 10% টাকা কম রেখেছে, দাম কম রেখেছে। আর বহন খরচ 1000 টাকা, তার মানে সে যখন আমরা যখন পণ্যটা ক্রয় করেছি, পণ্য ক্রয় করার সময় এটার বহন খরচ এসেছিল কত টাকা? 1000 টাকা। এই বহন খরচটা এটা আমাদের পণ্যের মূল্যকে বাড়িয়ে দেবে, কারণ এই বহন খরচটা বিক্রেতা আমাদের কাছ থেকে আদায় করবে, বিক্রেতা আমাদের কাছ থেকে আদায় করবে। তার মানে এটা আমাদের পণ্যের ক্রয় মূল্যকে অ্যাকচুয়ালি কি করবে? বাড়িয়ে দেবে। তাহলে এই লেনদেনটা মে 1 এর লেনদেনটা এটা এখানে আসবে, আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে সেট করব এখানে একটু আমরা খেয়াল করি। এখানে 2014 মে 1 আগে তারিখ দিলাম। এখানে বলা আছে ক্রেডিট হিসাব খাত, তার মানে এটার মধ্যে হিসাব কয়টা আছে একটু খেয়াল করো। এখানে হিসাব আছে দুইটা। রাকিব হতে পণ্য ক্রয় করা হয়েছে, ঠিক আছে? কি ক্রয় করা হয়েছে? পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে এখানে একটা ক্রয় হিসাব, একটা হিসাব হলো কি ক্রয় হিসাব। আর এটা তো নগদে ক্রয় করিনি, ঠিক আছে, রাকিবের কাছ থেকে ক্রয় করেছি। তাহলে আরেকটা হলো কি হিসাব? রাকিব হিসাব। তাহলে একটা ক্রয় হিসাব আর একটা রাকিব হিসাব। ক্রয় তো আমাদের কি ব্যয়, আর ব্যয় হলে আমরা সবাই কি জানি? ডেবিট হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর রাকিব হিসাব তাহলে কি হবে? ক্রেডিট। তাহলে এটার সাধারণ জাবেদাটা কি আসলো? ক্রয় হিসাব ডেবিট আর রাকিব হিসাব ক্রেডিট। তাহলে এখানে ক্রেডিট হিসাব খাত,
ক্রেডিট হিসাব খাত কোনটা লিখবো আমরা, ক্রয় হিসাব লিখবো নাকি রাকিব হিসাব লিখবো? ক্রেডিট হিসাব খাতটা লিখবো। তার মানে এখানে কি লিখবো, রাকিব হিসাব। এবার শর্ত, শর্ত এখানে যেটা দেওয়া আছে মেনশন করা আছে সেটাই আমরা লিখে দিচ্ছি, 2/10 নিট 25 চালান নম্বর, মানে এটা চালানের কয় নম্বর পৃষ্ঠা থেকে আমরা লিখছি, 107 নম্বর, এটা হলো রেফারেন্স। আর রেফারেন্স আমরা পেয়েছি এই জন্য এখানে টিক চিহ্ন দিলাম। ওকে, আচ্ছা এবার এখানে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মানে বাকিতে পণ্য ক্রয় করা হলে আমাদের জাবেদাটা আমরা কি জানি, ক্রয় হিসাব ডেবিট হয় আর প্রদেয় হিসাব ক্রেডিট হয়। এই জাবেদাটার আন্ডারে এখানে আমরা নিট অ্যামাউন্টটা লিখবো, মানে আমরা যে পণ্যটা ক্রয় করেছি এই পণ্যের নিট মূল্যটা এখানে লিখবো, নিট ক্রয় মূল্য। এখন নিট ক্রয় মূল্য আমরা কিভাবে বের করবো একটু দেখো, আমি এখানে দেখাচ্ছি নিচে মে 1-এর খসড়াটা, টিকার গণনা কার্য। তো তার কাছ থেকে আমি পণ্য যে ক্রয় করেছি প্রত্যেকটা পণ্যের দাম 100 টাকা, এরকম কয়টা পণ্য কিনেছি, 500টা পণ্য কিনেছি, তাহলে মূল্য কত আসে, 50,000 টাকা। এরপরে এখানে বাদ বাট্টা 10%, 10% বাট্টা কত আসে, 5,000 টাকা, এটা মাইনাস যাবে। আর বহন খরচ আমাদের পণ্যের মূল্যকে বাড়িয়ে দেবে, তাহলে যোগ বহন খরচ কত টাকা, 1,000 টাকা। তাহলে এই পণ্যের মূল্য বাবদ আমাদের নিট পরিশোধ করতে হবে কত টাকা, 46,000 টাকা। তাহলে মূল্যটা কিভাবে বের করেছি আগে একটু খেয়াল করে নাও। আগে পণ্যের মূল্য আমরা নর্মালি বের করলাম ক্যালকুলেট করে, প্রতি একক পণ্যের দাম 100 টাকা, 500 একক পণ্য, তাহলে 100 গুণ 500 কত, 50,000 টাকা। আচ্ছা বাট্টা 10% কত, 5,000 টাকা, এটা মাইনাস করলাম, তারপরে যোগ করলাম কি বহন খরচ, মানে যদি কোনো খরচ থাকে পণ্য ক্রয় সংক্রান্ত, যদি কোনো খরচ থাকে যেমন বহন খরচ, প্যাকিং খরচ, বীমা খরচ, এরকম যদি কোনো খরচ থাকে সেই খরচটা আমরা যোগ করে দেবো। ঠিক আছে, কারণ এই খরচটা আমার যে বিক্রেতা তাকে আমার পরিশোধ করতে হবে, এই জন্য আমার পণ্যের মূল্যটা এখানে বাড়িয়ে নিচ্ছি আমরা। আচ্ছা তাহলে নিট মূল্যটা আসলো কত টাকা, 46,000 টাকা। এই 46,000 টাকা এখানে আমরা লিখে নিলাম। এখন এখানে অনেক স্টুডেন্ট একটা ভুল করতে পারে, সেই ভুলের ব্যাপারে আমি একটু বলে নেই, একটু শুনে নাও। সেটা হলো পণ্যের মূল্যটা আমরা যখন বের করলাম এই মূল্যের উপর কিন্তু আমাদের বাট্টা ধরতে হবে। ঠিক আছে, কখনো এরকম করা যাবে না যে আগে আমি খরচটা যোগ করলাম, খরচটা যোগ করার পর যেটা আসলো সেটার উপর আমরা বাট্টা ধরলাম, সেটার উপর কিন্তু বাট্টা লজিক্যালি ধরা যাবে না, কারণ এখানে যে বহন খরচ, এই বহন খরচের উপর কিন্তু বাট্টা না, বাট্টাটা অ্যাকচুয়ালি কি পণ্যের দামের উপর, তাই না? এই জন্য পণ্যের যে দাম সেটার উপর আমরা বাট্টা মাইনাস করবো, মাইনাস করার পর তারপর আমরা বহন খরচ যোগ করবো। ওকে, লজিক্যালি এটার উপর কিন্তু বাট্টা ধরা যাবে না, এই জন্য যোগের কাজটা পরে করবো, তারপর আগে আগে বাট্টার কাজটা করে নেবো। তাহলে এটা গেল, আমরা 1 তারিখের লেনদেনটা কিভাবে লিখতে হয় দেখে গেলাম এটা। এরপরে 4 তারিখ আমরা দেখি। 4 তারিখে বলেছে আকাশ হতে, আকাশ একজন বিক্রেতা, আকাশ হতে নগদে পণ্য ক্রয় 40,000 টাকা, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা। তো এই লেনদেনটা আছে, এই লেনদেনটা আমরা কি ক্রয় জাবেদায় লিখবো কিনা। তো আমি আগে বলেছি ক্রয় জাবেদা হলো হিসাবের এমন একটি খাতা বা জাবেদার খাতা যেখানে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় লেখা হয়। তাহলে এখানে কি বাকিতে পণ্য ক্রয়ের কথা বলা আছে, এখানে কিন্তু বলা আছে নগদে পণ্য ক্রয়, তাহলে এই লেনদেনটা কিন্তু আমাদের ক্রয় জাবেদায় আসবে না, এই লেনদেনটা আমাদের ক্রয় জাবেদায় আসবে না, তাহলে এটা আমরা এখানে লিখবো না। আচ্ছা মে 12 বলেছে নুহাস হতে বাকিতে পণ্য ক্রয়, এখানে বলাই আছে ডিরেক্ট বাকিতে পণ্য ক্রয়, তাহলে এটা এখানে আসবে। তাহলে এখানে দিলাম মে 12 নুহাস হতে বাকিতে পণ্য ক্রয়, তাহলে এটার জাবেদা আমরা সবাই জানি ক্রয় হিসাব ডেবিট আর নুহাস হিসাব ক্রেডিট। নুহাস হলো আমাদের পাওনাদার, দায়, দায় বাড়লে ক্রেডিট হয়, নুহাস হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখলাম আমরা নুহাস হিসাব। আচ্ছা এখানে আমাদের কোনো শর্ত দেওয়া নেই, তাহলে শর্তের ঘরে একটা ড্যাশ দিয়ে দিলাম। চালান নম্বর দেওয়া আছে, রেফারেন্সটা দেওয়া আছে 125 লিখলাম, সূত্রের ঘরে একটা টিক চিহ্ন। আর টাকাটা কিভাবে লিখবো, তাহলে 50,000 টাকা তো হলো ক্রয় মূল্য, আর এটার বাট্টা কতটা পার্সেন্ট, 10%, তাহলে 50,000-এর 10% কত, 5,000, তাহলে 50,000 টাকা ক্রয় মূল্য, বাট্টা কত, 5,000 টাকা, বাট্টা মানে ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট বাদে আমাদের দাম কত আসছে, 45,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করে আমাদের কত আসলো, 91,000 টাকা। এরকম করে ক্রয় জাবেদা প্রস্তুত করা যেতে পারে। ক্রয় জাবেদা নবম এবং দশম শ্রেণীর জন্য 4 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 4 মার্কের জন্য। তো আমার আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটুকুই ছিল। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। যদি কারো কোনো সমস্যা থাকে এই ক্লাস থেকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।